যদি আজ থেকে 25 বছর পর আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করে, আপনি তো জানতেনই পৃথিবী ধ্বংস হচ্ছিল, তাহলে কিছু করেননি কেন? তখন আপনি কি উত্তর দেবেন? ক্লাইমেট চেঞ্জ শুধু ভবিষ্যতের একটা প্রবলেম না, এখন বর্তমানের এক ভয়ঙ্কর যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে, আর আমরা প্রতিনিয়তই এই যুদ্ধে হেরে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আব্দুল মাতিন গাজী। আজকে আমি কথা বলবো ইউনাইটেড নেশনের SDG 13 ক্লাইমেট অ্যাকশন নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান পৃথিবীর কী অবস্থা। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে পৃথিবীর কেমন অবস্থা হতে চলেছে, আর এই অবস্থাকে প্রতিহত করতে গেলে আমাদের কোন কোন স্টেপে এগিয়ে যেতে হবে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী 2024 সাল পৃথিবীর সবথেকে উষ্ণতম বছর ছিল। এই সময় ভারতের টেম্পারেচার 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছিল। এছাড়াও বে অফ বেঙ্গলের সি লেভেল অ্যাভারেজের তুলনায় 30% বেড়ে গেছিল। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের ঘরবাড়ি, এমনকি তাদের পরিবারের সদস্যগুলো হারিয়ে ফেলছে। এইভাবে যদি চলতে থাকে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার লাখ লাখ মানুষ তাদের নিজের জন্মভূমি ছেড়ে ক্লাইমেট রিফিউজিতে পরিণত হবে। যে শিশুরা আজকে জন্ম নিচ্ছে তারা ভবিষ্যতে এই পৃথিবীতে বড় হয়ে একটা বিশুদ্ধ বাতাস, একটা সুন্দর পরিবেশ পাওয়া তাদের জন্য বিলাসিতায় পরিণত হবে। আমরা শুধু আমাদের পৃথিবীকেই দূষিত করছি তাই না, আমরা আমাদের পৃথিবীর শ্বাসকে রুদ্ধ করে দিচ্ছি। তবে একটা সুসংবাদ আছে, এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। এই এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনকে প্রতিহত করতে হলে আমাদের কিছু ছোট ছোট স্টেপে এগিয়ে যেতে হবে। তার মধ্যে প্রথম স্টেপ হলো এনভায়রনমেন্টাল এডুকেশনস অ্যান্ড অ্যাওয়ারনেস বিল্ডিং। মানুষ কোনো একটা বিষয় নিয়ে তখনই সচেতন হয় যখন মানুষ এর পরিণতি সম্পর্কে জানতে পারে। তাই আমাদের এই ক্লাইমেট এডুকেশনকে অনেক বেশি প্রমোট করতে হবে এবং অ্যাওয়ারনেসকে আরও অনেক বেশি ছড়াতে হবে। নাম্বার 2, রিডিউস এক্সেসিভ কনজাম্পশন। বর্তমান সমাজ ব্যবস্থা আমাদেরকে অধিক পরিমাণে পণ্য কেনা ও তার ব্যবহার করার জন্য উৎসাহিত করে, কিন্তু এই অতিরিক্ত পরিমাণে পণ্যগুলো বর্জ্য হয়ে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো আমাদের পৃথিবীতে একটা আবর্জনার স্তূপ তৈরি করে দিচ্ছে। নাম্বার 3, ইউজ মডার্ন টেকনোলজি অ্যান্ড সাস্টেনেবল পলিসিস। ডেনমার্ক তো রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগিয়ে তার বিদ্যুতের একটা বড় অংশ কাজ চালায়। আমাদেরকেও আমাদের দেশগুলোতে সোলার এনার্জি, জলবিদ্যুৎ এগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে সাস্টেনেবল এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে। নাম্বার 4, ক্লাইমেট প্রোটেকশন প্রজেক্ট অ্যান্ড লজ। আমাদের বন, নদী, জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে গেলে আমাদের কিছু জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত প্রকল্প নিয়ে আসতে হবে এবং এগুলোকে টিকিয়ে রাখার জন্য মজবুত আইন প্রণয়ন করতে হবে। যেমন বাংলাদেশে ম্যানগ্রোভ ফরেস্টেশন আমাদের উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতিকে কমাতে অনেক সাহায্য করে। নাম্বার 5, লাস্ট বাট নট দ্য লিস্ট, জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। আমাদেরকে এমন এক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে উন্নয়ন হবে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হবে না। যেমন নেট জিরো এমিশন সিটি, এখানে আমরা ব্যবহার করব নবায়নযোগ্য জ্বালানি, সবুজ পরিবহন এবং ট্যাক্সই একটা নগর পরিকল্পনা। SDG 13 এই গোলটা কোনো সাধারণ লক্ষ্য না, এটা মানবজাতির একটা সার্ভাইভাল প্ল্যান। এখন সিদ্ধান্তটা আমাদের কাছে, আমরা কি শেষ জাতি হব যারা পৃথিবীকে ধ্বংস হতে দেখছে, নাকি প্রথম জাতি হব যারা ট্রুলি লড়াই করে চলেছে।